এই তো দীপক আর দীপকের গিন্নি দুজন মিলেই গভীর ঘুমে মগ্ন। হ্যাঁ হ্যাঁ, যাই আমি গিয়ে কাজটা সেরে ফেলি। হ্যাঁ, এই তো দেখছি অনেক সোনা। এটা যদি আমি চুরি করে নিয়ে যেতে পারি তাহলে তো আমাকে আর জীবনেও চুরি করতে হবে না। হ্যাঁ, আমি বসে বসে সারাটা জীবন খেতে পারবো। হ্যাঁ, আর থাক, আর বেশি কথা বলবো না, আর নইলে উঠে পড়বে। আর তাড়াতাড়ি ব্যাগের মধ্যে সবকিছু ভরে চলে যাই। আরে কে কে আমাদের ঘরে চুরি করতে এসেছে? এ বেড়াকে ধর ধর ধর, বেড়াকে ধর ধর ধর। আরে যারে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখনই কেন ওদের ঘুমটা ভাঙতে হলো? এবার আমাকে ছুটে পালাতে হবে, ধরে ফেললে আমার রক্ষে নেয়। ওরে বাবা! তুই পালিয়ে যাবি কোথায় রে? তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস, তোকে কি আর যেতে দেওয়া যায়? তোকে খাতির যত্ন করতে হবে, তারপরেই তো তোকে ছাড়বো। আমার ভুল হয়ে গেছে দীপক দা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম কাজ কখনো করবো না। আরে বাবা রে, চোর আবার ভয় পেয়ে গেছিল আমাকে ছেড়ে দিতে বলছে, তোকে ছাড়বো। এই কালকে সকালে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাবো তোকে, ছাড়া। এরকম করবে না, আমাকে আর এই গ্রামেতে মোড়ল মশাই ঠাঁই দেবে না দাদা। আমার কথাটা একটু ভাবো দাদা। চুরি করতে আসবার সময় মনে থাকেনি? এখন যখন ধরেই ফেলেছি তখন মোড়ল মশাইয়ের কাছে গিয়েই তোকে ছাড়বো, শালা। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল মোড়ল মশাই। আরে দীপক, তুই এত সাত সকালে আমার বাড়িতে কি করতে এসেছিস? আর তোর সঙ্গে শুভেন্দুকে নিয়ে এসেছিস কেন? কেন আনবো না বলুন তো মোড়ল মশাই? জানেন, গতকাল রাতে ও আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল, আর আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। সে কি রে দীপক, তোদের বাড়িতে চুরি করতে গিয়েছিল শুভেন্দু? ছি 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 ছি, শুভেন্দু, ছি! তোর থেকে আমি এটা আশা করিনি। তুই কিনা শেষ পর্যন্ত লোকের বাড়িতে চুরি করতে যাচ্ছিস। কি করব বলুন মোড়ল মশাই? আমার কাছে না আছে কোনো কাজ, না আছে টাকা। আমার গিন্নি আমাকে দিন রাত অপমান করে, তাই বাধ্য হই আমি চুরি করতে গেছিলাম দীপক দাদাদের বাড়িতে। থাম থাম, এখন তুই ধরা পড়ে গেছিস বলে তোর এই কাঁদুনি। এসব ন্যাকামো আমার সামনে দেখাবি না। মোড়ল মশাই, আমি আপনাকে ন্যাকামো দেখাচ্ছি? তা নয় তো আর কি। আমার কাছে বেঁচে যাওয়ার জন্য তুই এখন নাটক করছিস, যাতে আমি তোকে ছেড়ে দিই। আমি কখনো ছাড়বো না তোকে। তুই এ গ্রাম ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাবি। কিন্তু মোড়ল মশাই, আমি যদি এই গ্রাম থেকে বেরিয়ে যাই তাহলে আমার গিন্নির কি হবে? সে কোথায় খাবে, কোথায় থাকবে? সেসব আমি কিছু জানি না। তোকে আমি যখন একবার বলে দিয়েছি বেরিয়ে যেতে, তখন বেরিয়ে যা। আর এক মুহূর্ত আমার চোখের সামনে যেন তোকে না দেখি। গিন্নি গো, এবার আমাদের কি হবে গো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার আমি তোমাকে কি খাওয়াবো, কি পরাবো, আমি কিচ্ছু জানি না। হে ওপরওয়ালা, হে ওপরওয়ালা, আমাদের তুমি কিছু সাহায্য করো। কেঁদে আর কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। এখন না কেঁদে কিছু একটা উপায় বের করো, যে কিভাবে আমাদের পেট চলবে। কেঁদে কেঁদে তো আর আমাদের পেট ভরবে না। সে তো তুমি ঠিকই বলেছ যে কেঁদে কেঁদে আমাদের পেট ভরবে না, কিন্তু আমি কি করব? আমার কাছে তো কোনো উপায়ই নেই। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে আমাদের বড়লোক হওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না। কি বুদ্ধি গো গিন্নি? আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু আর চুরির কাজ করব না। আমি একবার ধরা পড়েছি, বারবার আমি ধরা পড়তে চাই না। আরে না গো, আগে তো আমার কথাটা শোনো, তারপর তুমি বলবে। আচ্ছা বলো, বলো তোমার মাথায় কি বুদ্ধি এসেছে বলো। শোনো তাহলে। আর গিন্নি, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। আমরা যদি এই বুদ্ধিটা ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি তাহলে তো আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ গো, সেই জন্যই তো তোমাকে বললাম। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো।
কাল সকালে তাড়াতাড়ি তোমাকে তৈরি হয়ে সেখানে যেতে হবে, আবার আমাকেও তো যেতে হবে। হ্যাঁ গো, ঠিক আছে, তাহলে তুমিও শুয়ে পড়ো আর আমিও শুয়ে পড়ি। কালকে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হবে। হ্যাঁ, ওম প্রিম পট। হ্যাঁ, যার যার দুঃখ মনোবাসনা আছে সবাই আমার কাছে এসো, আমি সকলের দুঃখ মনোবাসনা দূর করে দেব। ওম ব্রিম ফট। বাবা, সত্যি আমার জীবনের সমস্ত দুঃখ সব দূর করে দিবেন? হ্যাঁ রে মা, আমি সব দুঃখ কষ্ট দূর করে দেব। এই তুই শুধু বল তোর কিসের কষ্ট, আমি সব দূর করে দেব। বাবা, আমার বাম পাটা আর ডান হাতটা খুবই যন্ত্রণা করে প্রত্যেক দিন, আর এখনো করছে যন্ত্রণা। বাবা, তুমি কি পারবে এই যন্ত্রণা থেকে আমাকে রেহাই দিতে? তুই চিন্তা করিস না রে মা, তুই তো আমাকে বলেছিস যে তোর কোথাও যন্ত্রণা করছে, আমি সব ঠিক করে দেব, তুই শুধু দেখে যা আমি কি করি। হ্যাঁ বাবা, আপনি যা করেন তাড়াতাড়ি করুন, আমার প্রচন্ড যন্ত্রণা করছে। ওম ব্রিম ফট। এই নে মা, এই পানা পুকুরের জলটা তুই খেয়ে নে, দেখবি তোর আর হাতে পায়ে ব্যথাই লাগবে না। সত্যি বাবা, এটা খেয়ে নিলে আমার আর ব্যথা লাগবে না তো? তুই একবার খেয়েই তো দেখ, তাহলেই বুঝতে পারবি তোর ব্যথা লাগছে কি লাগছে না। বাবা, এটা তো সত্যি, আমার আর কোথাও ব্যথা লাগছে না। বাবা, আজ আমি ধন্য, শুধু তোমারই জন্য। বাবা, তুমি সত্যি আজকে না থাকলে হয়তো ইনি আজকে সুস্থ হতে পারতেন না। বাবা, তুমি সত্যি ধন্য বাবা। গিন্নি গিন্নি, কোথায় গেলে গো? তোমার সাথে একটুখানি দরকার আছে। এই তো গো, আমি এখানেই আছি। তা বলো গো, কি হয়েছে? আর তুমি এই রকম হাঁপাচ্ছ কেন? এই গিন্নি, জানো আজকে আমি কি দেখে এসেছি? কি দেখে এসেছো গো তুমি আজকে, যেটা দেখে এই রকম ভাবে হাঁপাচ্ছ? জানো গিন্নি, আজকে আমি বাজার করে বাড়ি আসবার সময় দেখলাম আমাদের গ্রামে যে পানা পুকুরটা আছে, সেই পানা পুকুরের কাছে একজন সাধু বাবা যজ্ঞ করছে এবং সকল মানুষের রোগ ব্যাধি সমস্ত কিছু দূর করে দিচ্ছেন। অনেক লোকের মনোবাসনা পূর্ণ করছেন। হ্যাঁ, এ কি বলছো গো তুমি? এটা কি সত্যি, নাকি তুমি আমার সঙ্গে মশকরা করছো? ঠিক আছে ঠিক আছে, আমার কথা যদি তোমার না বিশ্বাস হয় তাহলে চলো, তুমি নিজের চোখে গিয়ে দেখবে, চলো। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমার আবার বিশ্বাস হবে না সে আবার কখনো হতে পারে? তা সকল মানুষের মনোবাসনা যখন পূর্ণ করেছে, তাহলে চলো না আমরাও যাই, আমরাও আমাদের মনোবাসনা পূরণ করার প্রার্থনা করব তার কাছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, তবে আমার তো কোনো মনোবাসনা নেই। এটা তোমার কোনো মনোবাসনা আছে নাকি? হ্যাঁ গো, আমি চাই যাতে আমরা অনেক বড় লোক হই, এটাই আমার মনোবাসনা। চলো, আর দেরি করা যাবে না, আমরা এক্ষুনি যাই সেই সাধু বাবার কাছে। হ্যাঁ গিন্নি, চলো, বেশি দেরি হবে না। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল মোড়ল মশাই। আরে কি হয়েছে রে দীপক, তুই আবার কেন এসেছিস আমাদের বাড়িতে? আরে বিকেলবেলা কেন এসেছিস? আপনারা আনন্দে খবর দিতে এসেছি, সেই জন্য আপনার বাড়িতে এলাম তখন। আনন্দের খবর? তা কি খবর যেটা শুনলে আমি খুব আনন্দিত হয়ে যাব? এই মোড়ল মশাই, এই জানেন আমাদের গ্রামের নতুন সাধু বাবা এসেছে। তাই নাকি রে? সাধু বাবা এসেছে? তা তাতে আমি কি করবো? সাধু বাবা এসেছে, সাধু বাবা তার নিজের কাজ করবে আর আমরা আমাদের কাজ করব। না না মোড়ল মশাই, এই সাধু বাবা যা তা সাধু বাবা নয়, এই সাধু বাবা খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে? তুই কি বলতে চাইছিস কি আমি ঠিক বুঝতে পারছি না তো, আমাকে একটু খুলে বল।
মোড়ল মশাই জানেন, ওই সাধু বাবার এতটাই ক্ষমতা যে মানুষের রোগ সমস্ত কিছু ঠিক করে দেয় এবং মানুষের সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেয়। দীপক, তুই কি বিকেলবেলায় মজা করবার আর কোনো লোক পেলি না? আমার সাথেই মজা করতে এলি? এরে মোড়ল মশাই, আমি আপনার সাথে মজা করতে কেন আসবো? যেটা সত্যি সেটাই তো বললাম। আমার সাথেও এটা ঘটেছে, সেই জন্যই তো আপনাকে বলতে এলাম। তাই নাকি রে? তাহলে তো এটা খুবই রহস্যজনক ব্যাপার। চল চল দীপক, চল গিয়ে দেখে আসি আমি নিজের চোখে যে কেমন লোকের মনোবাসনা পূর্ণ করে। যদি সত্যি সে লোকের মনোবাসনা পূর্ণ করে, তাহলে আমি এই গ্রামের মানুষদের ভালো থাকবার জন্য প্রার্থনা করব। হ্যাঁ মোড়ল মশাই, চলুন চলুন চলুন। অনেক দিন পরে গ্রামেতে ফিরে এলাম, বেশ ভালো লাগছে। আরে ওই পানা পুকুরের কাছে অত ভিড় কেন মনে হচ্ছে? কিছু একটা হয়েছে তো। যাই যাই, দীপকদা বাড়িতে আছে, দীপকদা কি জিজ্ঞেস করি। দীপকদা, আরে ও দীপকদা, শুনছো? তোমার সাথে একটু কথা আছে। আরে ঈশান যে, তা এতদিন পর এলি, আমাদের তো একবার খবর দিতে পারতিস। কি করে আর খবর দেব বলো? আমি তো নিজেই জানতাম না যে আমি আজকে বাড়িতে আসব। কালকে রাতেই আমি জানতে পারলাম যে আমাদের ছুটি পড়েছে, তাই তো আজকে সকালে ট্রেনে চলে এলাম এই গ্রামেতে। হ্যাঁ, তা বেশ ভালোই করেছিস। এখন তাহলে তো ছুটি, মানে এবার গ্রামটা ঘুরে দেখ ভালোভাবে, আর যত পারিস ঘুরে বেড়া। সেসব হবে, মানে তার আগে দীপকদা, ওই যে পানা পুকুরের কাছে ওটা কি হচ্ছে বলো তো? আর ওখানে অত লোক ভিড় করে পড়ে আছে কেন? আরে ওখানে একজন সাধু বাবা আছে যে তন্ত্র মন্ত্র সাধনা করে লোকের মনোবাসনা পূর্ণ করে। হ্যাঁ, তোমরা এখন এসব কুসংস্কারগুলোকে বিশ্বাস করো? না রে ঈশান, কুসংস্কার নয় রে ভাই, এটা সত্যি। অনেক লোকে ওখানে মনোবাসনা পূর্ণ হচ্ছে, অনেকেই ধনী হয়ে গেছে। হ্যাঁ, হেভি। ওসব মনোবাসনা নয়, নিজে যেরকম কর্ম করবে সেরকমই ফল পাবে। হ্যাঁ, আর যারা যারা ধনী লোক হয়েছে তারা নিশ্চয়ই ভালো কাজ করেছিল, সেই জন্যই তারা ধনী হয়েছে। এসব কুসংস্কারগুলো তোমরা কেন যে মানে মানো কে জানে। ঠিক আছে দীপকদা, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, শরীরটা বড্ড ক্লান্তি লাগছে আর কি। হ্যাঁ, তুই যা যা যা, বাড়ির দিকে যা, এখন এই তো এলি। হ্যাঁ, এখন লাগছে। মা, ও মা, কোথায় গেলে গো? দেখো আমি বাড়িতে চলে এসেছি। আরে ঈশান, তুই এসেছিস বাড়িতে? আমার যে আজ কি আনন্দ হচ্ছে, আমি বললে বোঝাতে পারবো না। তা তুই বাড়ি ফিরবি, আমাকে একবারও জানালি না? আরে মা, আমি তো নিজেই জানতাম না যে আমি বাড়িতে ফিরবো। কালকে হঠাৎ করে জানতে পারলাম ওই স্কুলে ছুটি হয়ে গেছে, তাই সকালে ট্রেনে করে বাড়িতে ফিরে এলাম আর কি। হ্যাঁ, সবাই কি বলে বেড়াচ্ছে একই কথা, কি বলো তো? হ্যাঁ, তা বেশ ভালোই করেছিস, তুই চলে এসেছিস। আমারও আর একা একা থাকতে ভালো লাগে না। তুই যখন থাকিস আমার খুবই ভালো লাগে। নইলে সেই একা একা কাজ করো আর একা একা থাকো। তা মা, আমি যখন স্কুলে ছিলাম তখন তো শুনেছিলাম যে তোমার খুবই শরীর খারাপ হয়েছিল। এখন তুমি ঠিক আছো তো আগের থেকে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি। তা মা, আমি বলছি এই গ্রামের লোকেরা এখনো কুসংস্কারগুলোকে মানে, বুঝলে? তুই নিশ্চয় ওই পানা পুকুরের কথা বলছিস, তাই তো? হ্যাঁ মা, আমি পানা পুকুরের কথাটাই বলছি। লোকেরা কতটা অন্ধবিশ্বাস হলে তবে ওসব লোকের কাছে গিয়ে তন্ত্র সাধনা করে। হ্যাঁ, ওদের ব্যাপার তুই ছেড়ে দে, তুই ওইসব বিষয়ে অত নাক গলাস না। তবে মা, ওই যে সাধুটা ছিল, আমার না ওকে অনেকটা ওই শুভেন্দু কাকার মতো দেখতে লাগছিল। কি জানি, হবে হয়তো। তুই ওইসব কথা বাদ দে, তুই এই মাত্র এলি, এবার তাড়াতাড়ি গা হাত পা ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। তবে তুমি মা যাই করো, আমি ওই পানা পুকুরটাকে পরিষ্কার করেই ছাড়বো। ওই দুর্গন্ধে আর থাকা যাচ্ছে না।
তুই যা করবি করবি। দেখো, তুমি এই পুকুরের পুরো পানাটা পরিষ্কার করে দেবে। হ্যাঁ, এই পুকুর থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে, বাড়িতে আর থাকা যাচ্ছে না, টোটালটা। হ্যাঁ, ঠিক আছে বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি, আমি সব নেমে পরিষ্কার করে নেবো, আপনাকে অত চিন্তা করতে হবে না। না না, চিন্তা করব কেন? আরে তোমার প্রতি আমার ভরসা আছে, তোমাকে আমি যে কাজটা বলি তুমি সেই কাজটাই করে দাও, মানে আর কাজ করবার শেষে আমার সঙ্গে পয়সাটা নিয়ে যেও, ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিক আছে, মনে থাকবে। আরে ঈশান, এই লোকটা কে? কেন গো, ওই পানা পুকুরে নামছে সমস্ত মানে পানাগুলো পরিষ্কার করে ফেলবে বলে। সমস্ত পানা ফেলে দেবে মানে এটা মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, একটা পানা ফেলবে না, পানা তুমি একদম পরিষ্কার করবে না। কিন্তু এই পুকুর থেকে তো প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে ঈশান আমাকে বলল সমস্ত পানা পরিষ্কার করে দিতে। আমি তো বলছি এই পানা পরিষ্কার করা যাবে না। ঈশান, তোকে আমি বারবার বলতে পারবো না তুই এই পুকুরের পানা একদম পরিষ্কার করবি না, এটা আমাদের কাছে অমৃতের মতো একটা জিনিস, ঠিক আছে? তুই যদি এটা নষ্ট করিস তাহলে আমাদের কি হবে? আচ্ছা বাবা, তুমি থাকো তোমার এই পচা পানা পুকুর নিয়ে। ধৌ, যাই যাই, তাড়াতাড়ি শুকনো কাঠগুলোকে করিয়ে নিয়ে বাড়ির দিকে চলে যাই। হ্যাঁ যাই, জঙ্গলের মধ্যে অনেক সাপ পোকামাকড়ও থাকতে পারে বাবা। আরে ওই দূরে আগে শুভেন্দু কাকার বউ মনে হচ্ছে না? ওরা দুজন এখানে কি করছে? আর শুভেন্দু কাকা তো সাধু বাবার মতো দাড়ি লাগাচ্ছে, তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই কি সত্যি? আর ওরা ওখানে কি কথা বলছে আমাকে শুনতে হবে তো। গিন্নি, তুমি কিন্তু বুদ্ধিটা ভালোই দিয়েছিলে। এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আমাদের অনেক টাকা লাভ হয়েছে। এই দুদিনে আমরা 1,000 টাকার বেশি ইনকাম করেছি। হ্যাঁ, তাহলে আমি বুদ্ধিটা দিছিলাম বলেই আজ তুমি এত টাকা ইনকাম করতে পারছো। হ্যাঁ গো গিন্নি, তুমি যদি না থাকতে তাহলে এত টাকা ইনকামই করতে পারতাম না। হ্যাঁ, তা বলো তোমার কি লাগবে? তুমি যা বলবে আমি তোমার জন্য তাই এনে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমার জন্য একটা মুক্তোর মালা এনে দেবে। আজকে বাড়ি ফেরবার পথে তোমার জন্য একটা মুক্তোর মালা নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। এখন তো আমি নিজে একা একাই মানে দেখে ধরতে পারবো না, আমি বরং গ্রামে গিয়ে সকলকে বলি, তারপর সকলে মিলে একসাথে তাদেরকে ধরবো। হ্যাঁ, মোড়ল মশাই, আপনি কোথায়? আপনার সাথে একটু দরকারি কথা আছে। আরে কি হয়েছে রে? তুই এই বেড়াতে মানে এই বেলাতে আমাদের বাড়িতে কেন এসেছিস? তাড়াতাড়ি বল, আমরা বেশি সময় না, আমাকে অনেক কাজ করতে হবে। মোড়ল মশাই, আমার সন্দেহ ঠিকই, আমাদের গ্রামে যে সাধু বাবাটা তন্ত্র সাধনা করছে ওটা কোনো সাধু বাবা নয়, ওটা হলো আসলে আমাদের শুভেন্দু কাকা। কি বলছিস কি রে ঈশান? তোর শুভেন্দু কাকা তো গ্রামেতে আর নেই, তো শুভেন্দু কাকা তো গত 2 দিন হলো গ্রাম থেকে বের করে দিয়েছি তাকে। আমি তো জানতাম মোড়ল মশাই, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তা কি করি আমি তোকে বিশ্বাস করব বল? তোর কাছে না আছে কোনো প্রমাণ, না আছে কিছু, যা দেখে আমি তোকে বিশ্বাস করব। আপনাকে আমি প্রমাণ দেব, তবে আমার সঙ্গে আপনাকে যেতে হবে। ঠিক আছে, আমি তোর সঙ্গে যাব, কিন্তু যদি আমি ওখানে গিয়ে দেখি যে ওটা শুভেন্দু নয়, তাহলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, ঠিক আছে, তবে এখন নয়, আমরা যাব রাতের দিকে, কারণ এখন শুভেন্দু কাকা আমাদের ওই পানা পুকুরের কাছে চলে এসেছে, এখন সেই যজ্ঞ করবে, এখন গেলে হবে না, আমরা রাতেই যাব। ঠিক আছে, তাহলে তুই রাতে চলে আসিস, আমাদের বাড়ির সামনে চলে আসিস, আমরা দুজনে মিলে একসাথে যাব। কোথায় রে ঈশান তোর শুভেন্দু কাকা? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না জঙ্গলের মধ্যে। আর কিছুক্ষণ ধৈর্য ধরে দাঁড়ান, তাহলেই দেখতে পাবেন। কখন থেকে তো তুই সেই একই কথা বলে যাচ্ছিস,
যে একটু ধৈর্য ধরে দাঁড়ান। কিন্তু ধৈর্য ধরে দাঁড়াতে দাঁড়াতে তো মশাগুলো আমার সব রক্ত খেয়ে নিল। মোড়ল মশাই, আস্তে আস্তে দেখুন, ওই দেখুন, এই দেখুন শুভেন্দু কাকা। আরে তাই তো রে ঈশান, শুভেন্দু তার দাড়ি চুল সমস্ত কিছু খুলে ফেলেছে। দেখুন, তাহলে আমার কথা বিশ্বাস হলো তো? আরে বিশ্বাস তো হয়েছে। চল এবার আমরা যাই, গিয়ে ওদের হাতে নাতে ধরি, ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। ওরা লোককে এইভাবে ঠকাচ্ছে। না মোড়ল মশাই, আমরা এখন ওদেরকে ধরবো না। আমরা যদি এখন ওদেরকে ধরে ফেলি তাহলে শুধু আমরা দুজনেই জানতে পারবো যে এদের আসল রহস্য। তাহলে এখন এদেরকে ধরবো না তো কখন ধরবো? আমরা এদেরকে কালকে ধরবো গোটা গ্রামবাসীর সামনে। শুভেন্দু কাকার রহস্যটা আর মুখোশটা একেবারে খুলে দেব। হ্যাঁ, তুই ঠিক বলেছিস ঈশান। চল তাহলে এখন আমরা চলে যাই, বাড়ির দিকে যাই। কালকে বেলায় শুভেন্দুর আসল মুখোশ খুলব। শুভেন্দু, আরে শুভেন্দু, আজকে আমার একটা মনোবাসনা পূর্ণ করতো। কি হলো? হ্যাঁ, আমি তো বাবা সেজে আছি, তাহলে আমাকে মোড়ল মশাই চিনতে পারলো কি করে? তাহলে আমি কি ধরা পড়ে গেলাম? কে শুভেন্দু, ভাবছিস কি রে যে আমি তোকে চিনতে পারলাম কি করে? মোড়ল মশাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি এরকম কাজ কখনো করব না। ওঠ ওঠ, ওরে এক কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। তোকে তো আমি একবার বলেছিলাম যে গ্রাম থেকে বেরিয়ে যেতে, তবু তুই আমার কথা শুনিসনি। এই গ্রামবাসীরা, সবাইকে ঠ্যাঙাও তো, মারো তো। মোড়ল মশাই, আমার খুব লাগছে। মোড়ল মশাই, ওরে বাবা, আমাদের মারতে বারণ করুন। মোড়ল মশাই, না মারতে বারণ করুন। ঠিক আছে, সকলে থামো, আর ওকে মারতে হবে না। কে শুভেন্দু, এরকম কাজ আর কখনো করবি? লোক ঠকিয়ে তুই তো নিজের কারবার করবি? আর না মোড়ল মশাই, আমি খেতে পাই বা না পাই, তবু লোক ঠকিয়ে কখনো খাবো না। তা তুই এই কাজ কার কথায় করছিস? কার কথায় আবার করব বলুন মোড়ল মশাই? আমার গিন্নি বলেছিল, সেই জন্যই আমি আমার গিন্নির কথা মতো এসব করছি। আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, আমি তোকে এবারে শেষবারের মতো সুযোগ দিলাম। এরপরে যদি তুই এরকম কাজ আর করিস তাহলে তোকে গ্রাম ছেড়ে একদম একদম বের করে দেব তোকে। ধন্যবাদ মোড়ল মশাই, আমাকে শেষবারের মতো সুযোগ দেওয়ার জন্য। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।